আজ 14ই এপ্রিল 2026। আগামীকাল পয়লা বৈশাখ, নতুন বছর, বাঙালির নতুন বছর, বাংলার নতুন বছর। আচ্ছা, এই নতুন বছরে তো শুনেছি লোকজন রেজলিউশন নেয়, অন্তত হ্যাপি নিউ ইয়ার বলে নিউ ইয়ার রেজলিউশন তো নেওয়া আজকালকার দিনে একটা হালের ট্রেন্ড হয়েছে। বাঙালি নববর্ষে কিংবা বাংলার নববর্ষে একটা রেজলিউশন নিলে কেমন হয়? 23 তারিখ আর 29 তারিখ যে ভোট হবে, সেই ভোটের আগে এবং ভোটের পরে বাংলায় কোনো হিংসা হবে না, এই রেজলিউশন আমার রাজ্যের সমস্ত নেতা নেত্রীরা সমস্ত দলে নিতে পারবেন তো? এই প্রশ্নটা করছি কারণ এই রেজলিউশনটা এই মুহূর্তে দরকার। ভোট আসছে, কাল বৈশাখীর ঝড় বইবে এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের কিংবা আবহাওয়া দফতরের। তবে ভোটের পূর্বাভাস কি জানেন? আজকে 14ই এপ্রিল সকাল থেকে যে ছবিটা দেখলাম, তারপর গত 20 বছর ধরে যে শয়ে শয়ে প্রাণ ভোটের হিংসার কারণে কিংবা ভোটের উত্তাপের কারণে এই বাংলায় গিয়েছে, সেই প্রাণগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ভোট মানেই হিংসা, দিন বদলায় চরিত্র বদলাবে না। এই নিউ নর্মালটাকে এবার বদলাতে হবে। কোনো নির্দিষ্ট একটি দল কিংবা কোনো নির্দিষ্ট নেতাকে কাঠগড়ায় তুলব না। আজ কাঠগড়ায় তুলছি বাংলার সেই সংস্কৃতিকে, যে সংস্কৃতি কোনোদিন বাংলার ছিলই না। এই সংস্কৃতি আমদানি হয়েছে 2006-এর পর থেকে। মার কাট দাঙ্গার পরিস্থিতি। ভোট মানে কেন মারামারি হবে বলুন তো? আরে ভোট মানে তো আমার আপনার গণতান্ত্রিক অধিকারের প্রয়োগ করা। তা নিয়ে বোম, গুলি, মারামারি, প্রার্থীর ওপর হামলা, তার গাড়ির ওপর হামলা, এই সংস্কৃতি কেন চলবে বাংলায়? সবাই বলছে অমুকটা দরকার তাই পাল্টানো দরকার, অমুকটা দরকার তাই পাল্টানো দরকার। আজকে বাংলার মানুষের স্বার্থে আমি একটা বক্তব্য রাখছি, সমস্ত নেতা নেত্রী, সমস্ত দলের জন্য। বাংলাকে বাঁচানো দরকার, বাংলার সংস্কৃতি বাঁচানো দরকার। তাই বাংলায় এই লুম্পেন রাজনীতি বন্ধ হওয়া দরকার। কাল পয়লা বৈশাখ, সমস্ত নেতা নেত্রীকে ওপেন চ্যালেঞ্জ করছি আজকে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হয়ে বুকে হাত রেখে কালকে শপথ নিন। বাংলায় ভোট হবে 23 তারিখ, 29 তারিখ, চৌঠামে রেজাল্ট বেরোবে, কিন্তু কোনো হানাহানি খুনোখুনি হবে না। দম থাকলে এই শপথটা নিয়ে দেখান তো। জিতুন না, নিজেদের কাজের অঙ্গীকারে জিতুন, উন্নয়নে জিতুন, নিজেদের করিশমায় জিতুন। মারামারি করে জিতে লাভটা কি? বাহুবল কতদিন থাকবে? একদিন না একদিন যাদের মারছেন তারা ঘুরে পাল্টা মারটা দেবে। আর বিশ্বাস করুন, আপনারা নিজেদের মধ্যে মারামারি করছেন না, আপনারা গলার টুটি চিপে মারছেন গণতন্ত্র, গণতন্ত্রের গলার টুটি চিপে মারছেন। একটা ভোটার বুথে গিয়ে ভোট দিতে ভয় পেলে সেটা গণতন্ত্রের অপমান, গণতন্ত্রকে খুন করা। আজকে সকাল থেকে কি কি দেখলাম জানেন? যে ছবিগুলো দেখলাম তারপর সত্যি রাগ হওয়াটা খুব বাঞ্ছনীয়। বরানগর দেখুন তাহলে, বরানগরে আজকে সকালবেলা উত্তর কলকাতার এই শান্ত পাড়ায় আজ সকালবেলা আর সোমবার রাত থেকে যা হলো তা নিন্দনীয়। তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি। সজল ঘোষ অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস হামলা করেছে বিজেপির কর্মকর্তাদের ওপর। তৃণমূল কংগ্রেস বলছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিজেদের মধ্যেই মারামারি করেছে। কিন্তু পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। এই বরানগরে সায়ন্তিকা বনাম সজল ঘোষ, দুই প্রার্থী, দুই হেভিওয়েট ক্যান্ডিডেট, দুজনেই মানুষের কাছে মুখ চেনা। সজল ঘোষ নতুন কেউ নন। সজল ঘোষের বাবা কংগ্রেস আমলের প্রবীণ রাজনীতিবিদ, কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন। সজল ঘোষ নিজে তৃণমূল কংগ্রেসে ছিলেন এক সময়, তারপর দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছেন কাউন্সিলর। আর সায়ন্তিকাও নতুন মুখ নয়, দীর্ঘ পরিচিত মুখ। সিনেমার পর্দা থেকে শুরু করে রাজনীতির ময়দান, সব জায়গায় তার মুখ জ্বলজ্বল করে। এই দুই হেভিওয়েটের প্রচারে এহেন ঘটনা ঘটবে কেন বলুন তো? আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি প্রশ্ন রাখছি। প্রচার করার স্বাধীনতা সবার আছে, সেই প্রচারে মারামারি কেন হবে? এবার আসুন অজয় গুপ্ত নামে এক ব্যক্তির নামে বারবার অভিযোগ উঠছে, তিনি নাকি বরানগর অঞ্চলকে অশান্ত করছেন। তাই কি? তাহলে পুলিশ কি করছে? লালবাজার অ্যাকশন নিচ্ছে না কেন? ইলেকশন কমিশন আর এই যে শয়ে শয়ে কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী এসছে, তারা কি শুধুই লোক দেখানোর মতো?
আম জনতাকে বাড়ি ফেরার পথে এসএসটি নাকা চেকিং এর নামে গাড়ি দাঁড় করিয়ে হেনস্থা করার জন্য, নাকি সত্যি তারা কোনো কাজ করবে? ধাপার দিকে চোখ রাখুন। ধাপা 58 নম্বর ওয়ার্ড, এন্টালি। বলতে খারাপ লাগছে, আমার ছোটবেলার বেড়ে হয়ে ওঠার পাড়া, আমার বড় হয়ে ওঠার পাড়া। আমার সেই এন্টালি যেখানে সংস্কৃতি ছিল, সবাই মিলেমিশে কাজ করবে, সেই এন্টালি, সেই মৌলালি 84 দাঙ্গায় যারা হাতে হাত রেখে মানব সেতু করেছিল, মানববন্ধন করেছিল, যাতে দাঙ্গার আগুন না ছড়াতে পারে, সেই এন্টালিতে আজকে ভারতীয় জনতা পার্টির প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি অভিযোগ করছেন, তিনি প্রচার করতে গিয়ে তার গাড়িতে হামলা হয়েছে। শুধু এইটুকু অভিযোগ হলে না হয় বুঝতাম যে রাজনীতির আঙিনায় কিংবা ভোটের আগে এরকম অভিযোগ হয়। পরের অভিযোগটা আরো সাংঘাতিক। পরের অভিযোগ হলো পুলিশ নাকি এই হামলার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। পুলিশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলে নেই এই মুহূর্তে। পুলিশ তো এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের কন্ট্রোলে নেই, ইলেকশন কমিশনের কন্ট্রোলে। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এরা কি করছেন? আপনাদের কাজ শান্ত করা এলাকা। আপনাদের কিছু রাইফেল দেওয়া হয়েছে সরকারি টাকায়, চালাতে বলছি না, কিন্তু সেগুলো দেখিয়ে ভয় তো দেখাতে পারেন দুষ্কৃতীদের, যাতে তারা তাদের এই লুম্পেন রাজনীতি, গুন্ডাগিরি বন্ধ করে। এখানেই শেষ নয়, যদি দেখতে চাই তাহলে আরো আরো একাধিক জায়গা রয়েছে। যেমন ধরুন আসানসোল, সেখানে পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। লাভপুর, গ্রামবাসীরা প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে কারণ তাদের মাথার উপর ছাদ নেই। এই অদ্ভুত সংস্কৃতি বাংলায় এলো কোথা থেকে? জানতে চান? চলুন তাহলে আপনাদের একটু ইতিহাসটা বলি। এই অদ্ভুত সংস্কৃতি বাংলায় আমদানি হয়েছে কংগ্রেসের আমলে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে তো বটেই, নকশাল রাজনীতির আমলে, পরবর্তীকালে 77-এ। কিন্তু তারপর এই নিউ বাংলায় এই রাজনীতি আমদানি হয়েছে 2006 সাল থেকে। বামফ্রন্ট সেই সময় প্রায় 235টি সিট নিয়ে, রেকর্ড মার্জিন নিয়ে ক্ষমতায় ফিরল এই বাংলায়। নন্দীগ্রাম আর সিঙ্গুরের ইস্যু, 14 জন গ্রামবাসী মারা গেল। গুলি কে চালিয়েছিল আজ পর্যন্ত স্পষ্ট নয়। তারা পুলিশ ছিল নাকি তারা চটি পড়া, হাওয়াই চটি পড়া অন্য কোনো বাহিনী ছিল? তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যেমন বলেন হারমাদ বাহিনী ছিল, নাকি অন্য কোনো বাহিনী ছিল যারা সেই সময় হারমাদ সেজে সেই গুলি চালিয়েছিল, কেউ জানে না। তবে 14 জন গ্রামবাসীর যে প্রাণ গিয়েছিল সেই সত্যিটা সবাই জানে।